আওয়ামী লীগ নেতারা যেন লুকিয়ে নির্বাচনে না আসে, সিইসিকে ববি হাজ্জাজ। শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন, বলছেন আইনজীবী আমির হোসেন। জানাবো বিএনপি কি নিজেদের ঘর পরিষ্কার করবে, এবং সর্বশেষ জানাবো সেন্ট মার্টিন সহ টেকনাফে পানিবন্দী ২৫০০ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নেতারা যেন লুকিয়ে নির্বাচনে না আসে, সিইসিকে ববি হাজ্জাজ। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা যেন ভিন্ন পরিচয় বা গোপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ববি হাজ্জাজ বলেন, আমরা জানি আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ, সে হিসেবে আমরা চাই তারা যেন ওই নামে লুকিয়ে বা ভিন্ন নামে নির্বাচন প্রক্রিয়ায় না আসে। এ বিষয়ে আমরা সিইসিকে লিখিতভাবে জানিয়েছি। সাক্ষাতে এনডিএম পক্ষ থেকে 4 দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে ছিল সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ থেকে বাড়িয়ে 40 লাখ করা, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিলবোর্ড ও জনসভার আয়োজন, আচরণবিধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় আঘাত বা ব্যক্তিগত চরিত্র হননের প্রচারণা নিষিদ্ধের দাবি। নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়েও ছাড় চায় দলটি। প্রস্তাবনায় বলা হয়, ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণ গ্রহীতা খেলাপি হলেও মনোনয়ন দাখিলের আগে ঋণ পরিশোধের স্লিপ দিলে প্রার্থীকে নির্বাচনের উপযোগী বিবেচনা করতে হবে। ববি হাজ্জাজ আরও বলেন, নির্বাচনে পোস্টার বাদ যাচ্ছে, কিন্তু বিলবোর্ডের দায়িত্ব যদি প্রার্থীকে নিতে হয় তাহলে 40 লাখ টাকাও যথেষ্ট হবে না। এর দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া উচিত। তিনি অনুরোধ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিশনের কোনো আলোচনা হয়ে থাকলে সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক। শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন, বলছেন আইনজীবী আমির হোসেন। জুলাই আগস্টের গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আইনজীবী আমির হোসেন বলেন, এছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, কেননা আবু সাইদ হত্যার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না। তিনি হত্যাকাণ্ডের পর দেশে এসে আবু সাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন। তিনি আবু সাইদ হত্যায় বাকরুদ্ধ ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন ভালো মানুষ, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। গণহত্যার সাথে শেখ হাসিনা জড়িত ছিল না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। 5 অভিযোগ নিয়ে শেখ হাসিনা। আইনজীবী বলেন, শেখ হাসিনা রাজাকারের বাচ্চা শব্দটা এইভাবে বলেনি, তার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি যদি রাজাকারের নাতিপুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইতেন তাহলে তো অনেক আগেই নিতে পারতেন। শেখ ফজলে নূর তাপসের সাথে অডিও কলের বিষয়টি সঠিক নয়, এখানে ভালো কোনো ডকুমেন্ট তার দাখিল করতে পারেননি। ঘটনার সময় অনেক পুলিশ নিহত হয়েছেন দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনা এ মামলায় সুপিরিয়র কমান্ডার ছিলেন না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা তাকে মামলা থেকে অব্যাহতি আবেদন করছি। বিএনপি কি নিজেদের ঘর পরিষ্কার করবে? আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়নের পর বিএনপি যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা নিয়ে বিতর্ক অর্থহীন। সব রাজনৈতিক দলই জনগণের হয়ে কথা বললেও জনগণ সব দলের কথা শোনে বা কানে নেয় বলে মনে হয় না। বিএনপি যেহেতু ধারণাগতভাবে বড় দলের বিবেচনা আছে, সেহেতু বিএনপি নিয়েই আজকের আলোচনা সীমাবদ্ধ থাকা যাক। আওয়ামী লীগহীন রাজনীতির মাঠে বিএনপির পা রাখার এই সময়ে দলটির সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্য কেউ নয়, নিজেরাই। আওয়ামী শাসনের অত্যাচারে দলের অনেক নেতাকর্মী বছরের পর বছর ঘর ছাড়া থাকতে বাধ্য হয়েছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর ঘরে ফিরে এখন তাদের নিজেদের ঘর সামলানো কঠিন হয়ে পড়েছে। কেন বিএনপি ঘর সামলানো কঠিন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, কোনো কিছুই তো আর গোপনে হচ্ছে না, সবাই দেখছে সবার চেহারা। আমি নতুন করে বয়ান করতে গেলে সেটা বরং মায়ের কাছে মামাবাড়ির গল্প বলার মতো মনে হতে পারে। বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দলীয় পরিচয় দখল, নারী নিপীড়ন সহ নানা অপকর্মের অভিযোগে যখন বিএনপির ওপর সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, তখন দলীয়ভাবে কিছু ব্যবস্থা নেওয়া হলেও তার কার্যকারিতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সম্প্রতি 2টি আলোচিত ঘটনার মধ্য দিয়ে সংকট আরও পরিষ্কার হয়ে উঠেছে। একটি ঘটেছে দেশের উত্তরের জেলা লালমনিরহাটে, আরেকটি রাজধানী ঢাকায়। এই 2 ঘটনার সূত্র ধরে বিএনপির ভিতরে বিরাজমান রাজনৈতিক, সাংগঠনিক ও নৈতিক সংকট জনসমক্ষে আরও স্পষ্টতর হয়েছে। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে পাথর ও বালু বহনকারী যানবাহনের চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। দিবাগত রাত 1:13 তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে সার্জিস আলম অভিযোগ করেন, পাটগ্রামের সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়িগুলোর কাছ থেকে
500 থেকে 1000 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে। এই নিয়মিত চাঁদাবাজির ফলে প্রতিদিন লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই পোস্টে তিনি আরও জানান, পাটগ্রামের ইউএনও সম্প্রতি চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে আটক করে তাদের 1 মাসের কারাদণ্ড দেন। কিন্তু এরপরই বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়ে আটককৃতদের জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। এমনকি জেলার পুলিশ সুপার হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত ফোর্স চাইলে সেখানকার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও ঘেরাও করে রাখে। সার্জিস আলম সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি বিএনপি নেতাকর্মীরা এখন থেকে এইভাবে প্রশাসনকে জিম্মি করে চাঁদাবাজকে রক্ষা করে তাহলে ভবিষ্যতে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে? তিনি আরও অভিযোগ করেন, পাটগ্রামে বিএনপির একজন এমপি প্রার্থী এসব চাঁদাবাজদের প্রত্যক্ষ মদত দিচ্ছেন। যদিও তিনি তার নাম প্রকাশ করেনি, তবে স্থানীয়রা বলছেন এই গোষ্ঠীচালিত রাজনীতি পাটগ্রামে এখন চলছে এবং কেউ মুখ খুললেই তাকে দমন করা হয়। সার্জিস তার পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে এই ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান। অন্যদিকে ঢাকায় ঘটে যাওয়া আরেকটি ঘটনা বিএনপি যুবদল নেতৃত্বের মধ্যে কী ধরনের অসংযত ও অপরাধপ্রবণ আচরণ ঢুকে পড়েছে তা প্রকাশ করে। ঢাকা মহানগর উত্তর যুবদলের বনানী থানার আহ্বায়ক মনির হোসেন রাজধানীর মহাখালীর একটি হোটেলে গিয়ে ভিআইপি রুম না পেয়ে ক্ষুব্ধ হয়ে বারে বারে খাওয়া দাওয়ার পর হুমকি ধামকি দেন। এরপর তার ঘনিষ্ঠ লিটন চৌধুরী নাহিদ সহ আরও কয়েকজন হোটেল ও বারটিতে ব্যাপক ভাঙচুর চালায়, নারীসহ কর্মীদের মারধর করে এবং তাদের হুমকি দেয়। যদি বিষয়টি পুলিশের কাছে জানানো হয় তাহলে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে নারীদের ওপর আক্রমণ, মেঝেতে ফেলে দেওয়া এবং চিৎকার চেঁচামেচির ভয়াবহ চিত্র স্পষ্ট দেখা যায়। এই ভিডিও প্রকাশের পর বিএনপি যদিও দ্রুত পদক্ষেপ নেয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদ সহ বহিষ্কার করে। তবে প্রশ্ন থেকে যায়, এই বহিষ্কার কি শুধু জনদৃষ্টিকে শান্ত রাখার একটি প্রতিক্রিয়া নাকি বাস্তব সংস্কারের শুরু? এখন প্রশ্ন উঠছে, এত সব শৃঙ্খলা ভঙ্গের দায় কাদের? তথ্য বলছে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি অন্তত 1031 জন নেতাকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার বা অব্যাহতি দিয়েছে। আরও 1200 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আরও বহু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল মিলিয়ে এই সংখ্যা কয়েক হাজার। কিন্তু অনেকে বলছেন এসব শাস্তির ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। যারা দলীয় অভ্যন্তরীণ বিরোধের শিকার তারাই মূলত শাস্তি পাচ্ছেন, কিন্তু যারা প্রভাবশালী তাদের ছুঁতে পারছে না কেউ। এরকম পরিস্থিতি বিএনপিকে যে শুধু জনসমর্থন হারানোর দিকে ঠেলে দিচ্ছে তা নয়, বরং এটি দলীয় কাঠামোর ভেতরে এক আত্মবিধ্বংসী প্রবণতাকে উস্কে দিচ্ছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি জেলা ও মহানগর পর্যায়ে একাধিক গ্রুপ একে অন্যকে দোষারোপ করছে, সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং এপ্রিল মাসে অন্তত 7 জন নেতাকর্মী দলীয় কোন্দলে প্রাণ হারিয়েছেন। 5ই আগস্টের পর থেকে এই সংখ্যাটি 50 ছাড়িয়ে গেলে বলে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এই বাস্তবতায় বিএনপির মুখে সংস্কারের কথা যতই শোনা যাক না কেন, মানুষ সেটিকে নীতি নির্ধারণের সিদ্ধান্ত নয় বরং বাহ্যিক পরিচালনা বলেই মনে করছেন। এই সংকট থেকে উত্তরণে বিএনপির করণীয় পরিষ্কার। প্রথমত, দলের ভেতরে নিরপেক্ষ কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, যা কোনো প্রভাবশালী নেতার জন্য রেয়াত থাকবে না। দলে থেকে কেউ যদি অন্যায় করে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রীয় আইনানুগ শাস্তিকেও সমর্থন জানাতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ নারী লাঞ্ছনায় জড়ায় দল থেকে বহিষ্কার করে ক্ষান্ত হওয়া চলবে না, বরং ভুক্তভোগী যাতে নিরাপদে আইনি সহায়তা পান সেজন্য দলকে উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ে সংগঠনদের কার্যকলাপ এবং রাজনৈতিক চর্চা দলীয় পর্যবেক্ষণে আনতে হবে। স্থানীয় পর্যায়ে প্রতিনিধি হওয়ার জন্য যারা আগ্রহী তারা যেন স্থানীয় সন্ত্রাসীদের মদত না দেয় বা নিজেরা দখলদারি না করে সেটা দলীয়ভাবে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শুধু কেন্দ্রীয় সিদ্ধান্ত নয় বরং নিরপেক্ষ তদারকি কাঠামো গঠন জরুরি। স্থানীয় অভিযোগগুলো কেন্দ্রীয় ফোরামে পৌঁছার জন্য একটি নির্ভরযোগ্য চ্যানেল থাকা দরকার, যাতে তৃণমূলের আওয়াজকে গুরুত্ব দেওয়া যায়। তৃতীয়ত, বিএনপিকে নিজের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করতে হবে। এখনও অনেকের চোখে বিএনপি আওয়ামী বিরোধী একটি দল হিসেবেই পরিচিত, যার নিজস্ব রাজনৈতিক দর্শন বা শাসন পরিকল্পনা স্পষ্ট নয়। শেখ হাসিনার পতনকে মূল লক্ষ্য বানিয়ে ফেললে পরিবর্তনের আকাঙ্ক্ষা একমুখী হয়ে পড়ে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর দলটি কিভাবে প্রশাসন চালাবে, বিচার ব্যবস্থা বা স্থানীয় সরকারে কী সংস্কার আনবে তা এখন থেকে জনগণের সামনে তুলে ধরতে হবে, নতুবা একে একে উচ্ছ্বসিত গণআশা হতাশা হয়ে যাবে। বিএনপির কিছু অভিযোগ সত্য হতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের অপপ্রচারে ব্যস্ত। জামায়াতের অনুগত কিছু ছাত্রনেতা বা প্রতিদ্বন্দ্বী গ্রুপ বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয়। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা তথ্য উপাত্ত ছাড়াই দায় দিচ্ছেন। কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে যদি দল নিজের ভেতরের অপকর্ম ধামাচাপা দিতে ব্যস্ত থাকে তাহলে শেষ পর্যন্ত ক্ষতিটা দলেরই হবে। বিএনপি যদি মনে করে সত্যিই তারা গণমানুষের দল, তবে তাদের শক্তি এবং জনআস্থা ফিরে পেতে হলে আগে নিজেদের ঘর পরিষ্কার করতে হবে।
একটা রাজনৈতিক দল কখনোই নির্ভুল হয় না, কিন্তু ভুল স্বীকার করে তা সংশোধনের সদিচ্ছা থাকলে মানুষ তা ক্ষমা করে। এখন দেখার বিষয় বিএনপি এই সদিচ্ছার সক্ষমতা দেখাতে পারে কিনা। এখন স্লোগানের সময় নয়, বাস্তব সংস্কার দেখানোর সময়। যারা দখল, চাঁদাবাজি, নারী নিপীড়নের মতো ঘটনাকে তুচ্ছ ভাবছে, তাদের সঙ্গে আপোষ না করাই ভবিষ্যতের নেতৃত্বের প্রথম চ্যালেঞ্জ হওয়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।